কেমন আছেন সবাই? আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? কেউ যদি একটু দয়া করে বলতেন। আ থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যেই যারা শুনছেন, বাইরে প্রচুর ঠান্ডা। আ শৈত্যপ্রবাহ বইছে। আ আ এমনটা ওয়েদার মনে হয় আরো কয়েকটা দিন থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী। আ আমি জানি না কার কোথায় কি অবস্থা। তবে আ আমার এখানে বেশ ভালোই ঠান্ডা। আমি একদম জড়ো-সড়ো হয়ে মোটামুটি চেষ্টা করছি কথা বলার জন্য। বাইরে প্রচুর ঠান্ডা, রুমে তাও একটু বাইরের থেকে কম মানে হচ্ছে কম ঠান্ডা। তবে তারপরেও রুমের ভিতরেও বেশ ভালোই ঠান্ডা আরকি। ওয়েলকাম। ইতিমধ্যে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাংলা ব্লগের সাপ্তাহিক হ্যাংআউট ১৭৭ তম পর্বে। যারা যেখান থেকে যে অবস্থাতেই শুনছেন তাদেরকে বলব যে সবাইকে ওয়েলকাম। আ যদিও অনেক ঠান্ডা, ওয়েদার কোনো অবস্থাতেই সপক্ষে নেই। আ তবে তারপরেও আসলে সবকিছু মানিয়ে নিয়েই জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে হবে। সবকিছু গতিশীল রাখতে হবে। এটাই হচ্ছে মুখ্য ব্যাপার। তো কেমন আছেন সবাই? যদি ঝটপট লিখে ফেলতেন। আ অনেককেই দেখছি যুক্ত হয়ে গিয়েছেন এবং সবাই লেখার চেষ্টা করছে। ওয়েল তানজিমা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ওকে। কে তানহা আপু লিখেছেন কেমন আছেন সবাই? ওকে আমি আছি আমিও আপনাদের মতোই আছি। আলহামদুলিল্লাহ ওকে ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়েল ওকে সবার টুকটাক কথা জানার চেষ্টা করছি। এই তো আপু ভালো আছি। ভালো বলতে আ এটা অনেক কষ্ট করেই বলা হচ্ছে ভালো আছি। মানে একটু জীর্ণ-শীর্ণ অবস্থায় মানে একটু জরাজীর্ণ অবস্থা বলা যায়। শীতে একদম জরাজীর্ণ অবস্থা। মানে প্রচুর ঠান্ডা আরকি বাইরে। তো ওকে, যে কথা বলছি সেটা হচ্ছে আমরা ইতিমধ্যেই আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে হচ্ছে আ জানিয়েছি। আ মেসেজ করেছি। আশা করা যায় ভদ্রলোক দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তারপরেই আমরা মোটামুটি আজকের আ মূল অনুষ্ঠানে চলে যাব। ওকে, অনেকে হাই, হ্যালো। ওকে, ওকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সো মার্কেট কিন্তু বাড়ছে, প্রচুর পরিমাণে বাড়ছে। আবার কালকে এসবিডি কততে উঠেছিল? কেউ যদি জানতেন বা বলতেন? $10 প্লাস মানে পার এসবিডি। ওকে, বাহ! ১১ পর্যন্ত মনে হয় সম্ভবত উঠেছিল। স্প্রিম উঠেছিল নিয়ার অ্যাবাউট 38 কি কত যেন? হ্যাঁ, ও আচ্ছা ১১.৭৪ আচ্ছা এই প্রবলেম খুব দ্রুতই সল্ট আউট হয়ে যাবে। আশা করা যায়। আ এই প্রবলেম আশা করা যায় ১৩ তারিখের ভিতরেই সমাধান হয়ে যাবে। যতদূর আমরা তথ্য পেয়েছি। আ এটা মূলত হচ্ছে বিট্রেক্স এ হচ্ছে যেহেতু ডিপোজিট উইথড্র বন্ধ আছে সাময়িক সময়ের জন্য যার কারণে হিউজ পাম্প। আচ্ছা। না এখন তো কামাই ভালোই হওয়ার কথা সবার। এই যে হাফিজ ভাই সিম্বল দিয়ে দিছে পাম্প। শুধু এসবিডি আর এসবিডি না? শুধু টাকা পয়সা। টেহা আর টেহা। বাহ! রিয়াদ ভাই।
এত টেহা কি করবেন? টাকা আর টাকা ওকে। সবাই এখন বড়লোক। ক্রিপ্টো ফায়ার, টাকায় ছিনিমিনি ওকে। বাপরে বাপ! তাকামো না টাকার দিকে। নিলাম বড়লোক মানুষের আসলে না না তাকাইলেও চলে। সো ওয়েল বলতে না বলতেই কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং সবথেকে বড় ব্যাপার আমরা কিন্তু একদম অনুষ্ঠানের সন্নিকটে দাঁড়িয়ে আছি সাপ্তাহিক হ্যাংআউট ১৭৭ তম পর্বের। যদিও অনেক ঠান্ডা তারপরেও আমরা চেষ্টা করছি আসলে সবকিছু আ গতিশীল রাখার জন্য। আ কারণ ওয়েদারে কাজ করবে, আমরা আমাদের কাজ করব। এটাই হচ্ছে মুখ্য বিষয়। সো আর কথা না বাড়িয়ে শুরুতেই চলে যাচ্ছে আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের কাছে, আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন। তার কাছ থেকে কিছু কথা শুনবো। ভাই দারুণ শোনা যাচ্ছে। ওইদিকে ওয়েদার কেমন? মানে ভয়ানক অবস্থা এদিকে। সেম, সেম। মানে আমি একদম জুতা মুজা সব পরে আছি। জি ভাই। ওয়েল থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য। আশা করা যায় যার যেখানে সমস্যা ভুল ত্রুটি আছে সেখান থেকে তারা নিজেকে শুধরানোর চেষ্টা করবে এবং রাইট ট্র্যাক এ আবারও আসবে। তো ওয়েল আমরা যাবো আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন আমাদের সকলের প্রিয় উইংকলেস দাদার কাছে। বাট আমি তো তাকে দেখছি না এই মুহূর্তে। হয়তো ভদ্রলোক কোনো কাজে ব্যস্ত আছে। তারপরেও যদি ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হয় আমরা চেষ্টা করব তার কথা শোনার জন্য। সো ওয়েল এবার যাচ্ছে আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। নওরিন ম্যাম এই সময়টা আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, বেশ পরিষ্কার। যাক ঠিক আছে। আ প্রথমত আ ১ম এই বলব যে এবার আমার লিস্ট নিয়ে তেমন কিছু বলার নেই। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলব যে আমার লিস্টে এবার
আমি অনেক বেশি নমিনেশন দেওয়ার ট্রাই করেছি পোস্ট। কারণ হচ্ছে ইউজার খুবই কম অ্যাক্টিভ ছিল। আর আরেকটা কারণ হচ্ছে আবার যারা অ্যাক্টিভ ছিল তার মধ্যে ২-৩ জন একদমই পুশ প্রমোশন করে নাই। তো অবভিয়াসলি কোনো পোস্টে যদি আমরা পুশ প্রমোশনের কমেন্টগুলো আর স্ক্রিনশটগুলো না দেখি, তো সেক্ষেত্রে আমরা ওই পোস্ট আর নমিনেশনে পাঠাই না। তো এই যাদের পোস্ট নমিনেশনে যায় নাই ওনারা অবশ্যই আপনাদের এই ব্যাপারটিতে একটু নজর দিবেন। আর আরেকটি ব্যাপার হচ্ছে এই উইকে মোট ৫ জনকে অ্যাক্টিভ লিস্টে নেওয়া হয়েছে। তো ওনাদের জন্য শুভকামনা রইলো। ওনারা হচ্ছেন শামসুন নাহার সুইটি, গোলাম রাব্বানী, আবু বক্কর 121, অর্পিতা 007, এসআর শেলি 0399। আশা করছি আপনারা ভালো কাজ করবেন এবং বিশেষ করে একটা ব্যাপার বলবো, আপনারা যদি এই উইকে খুবই ভালোভাবে কাজ করেন অর্থাৎ টায়ারে অ্যাক্টিভ লিস্টে যারা রয়েছে ওনাদের সাথে, সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তী সপ্তাহে মানে নেক্সট উইকেই আপনারা সুপার অ্যাক্টিভ লিস্টে যেতে পারবেন যদি আপনাদের কাজ ভালো থাকে সেক্ষেত্রে। তো আমি আশা করব যে আপনারা ভালোভাবে কাজ করবেন। আর আরেকটা বিষয় নিয়ে এটা নিয়ে আসলে আমার অ্যানাউন্সমেন্ট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে অ্যানাউন্সমেন্ট দিতে হয়েছে বাধ্য হয়ে একরকম। মানে আমি এটা ভেবেই রেখেছিলাম যে এটা হ্যাং আউটে কথা বলে সামান্য কথা বলে শেষ শেষ করে দিব, কিন্তু পরবর্তীতে মনে হলো যে প্রচন্ডভাবে একটা ব্যাপার ম্যানিপুলেশনের দিকে চলে যাচ্ছে। তো যে কারণে ওই ইউজারকে আমরা অলরেডি এবিবি ডিসকর্ড প্যানেল থেকে ব্যান করে দিয়েছি এবং ব্ল্যাকস ভাইয়ের অ্যানাউন্সমেন্টটা তো দেখেছেনই, এবং তার আরো কয়েক সপ্তাহ আগে ওনাকে অ্যালায়েন্স টিম থেকেও বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ উনি অ্যালায়েন্সে কিন্তু মডারেটর হিসেবে ছিল, যেখান থেকে ওনাকে বের করে দেওয়ার কারণটাও আমার মনে হয় এখন সকলের জানা উচিত। সেটা হচ্ছে উনি আমাকে ক্লিয়ার ভাষায় বলেছিল যে উনি অ্যাজ এ মডারেটর হিসেবে আমি ওনাকে পুশ প্রমোশনের কিছু কাজ দিয়েছিলাম যেটা অ্যালায়েন্সের বাকি মডারেটররাও করতে বাধ্য। তো উনি ওই কাজটা করতে পারবে না বলে আমাকে জানাইছিল যে ওনার নাকি সময় নাই। হ্যাঁ, উনি অনেক ব্যস্ত। এখন এটা যার ব্যক্তিগত ব্যাপার, কারো সময় না থাকতেই পারে। এখন আমি যদি বলি আমার সময় নাই, অবশ্যই আমার বাংলা ব্লগে আমি অ্যাডমিন হিসেবে থাকবো না। কারণ কারো যদি সময় না থাকে তাইলে ওই রোল ওই পদ নিয়ে বসে থাকার তো কোনো মানে নাই। এটা আসলে নিজেরও তো লজ্জা লাগা উচিত যে আমি কাজ করতে পারতেছি না, আমার সময় নাই, তাইলে আমি শুধু শুধু এই টাকাটা কেন নিব। যাই হোক, তো আমরা ওনাকে ওই পদ থেকে সরাই দিছিলাম। কারণ এখানে আসলে কোনো ইয়া নাই, কাজ না করলে ভাই আপনি তো পদে থাকতে পারবেন না। যাই হোক, ওইটা আলাদা টপিক। এখন এই টপিকে আসি, ট্রনশিপের টপিকে আসি। দাদা ট্রনশিপের আগে এবং পুশের পরে আরো 3 থেকে 4টা কয়েন দাদা বানাইছিল। ওইগুলো একেবারেই আমাদের টেস্টিং পারপাসে ছিল। ইভেন আমিও একটা কয়েন কিনছি, কি যেন নাম, আমার এক্সাম মনে পড়তেছে না, 300 না কত ডলারের কিনছি। ওইটা আমি কিন্তু একটা অ্যাডমিন মডারেটরকেও গিয়ে বলি নাই যে এটা কিনেন, কারণ আমি নিজেই হচ্ছে ফান করে কিনছি ওইটা। সো আমি কোনোভাবেই ওইটা কোথাও প্রমোট করতে যাই নাই। কেন? এখানে একটা কেন কারণ আসতেছে। আপনারা যদি পুরুষের আহ টিম টিমের প্যানেলটা যদি ভালো করে দেখে থাকেন ওয়েবসাইটে, প্রথমে কিন্তু আমি আমার নিজের নামও রাখি নাই টিমের মধ্যে। কারণ একটা কয়েন চালাইতে যে কি পরিমাণ খরচ লাগে এটা এখানের কারো আইডিয়াতে তো নাই যে নাই। শুধুমাত্র দাদা এবং ব্ল্যাকস ভাই এবং ওনার পরিবার ছাড়া এখানে কারো সামর্থ্য নাই কোনো কয়েন চালানোর। আমাদের পুশ কয়েনের মার্কেট কয় হাজার বার ডাউন হয়েছে। এই এই মার্কেট কে তুলছে? একমাত্র দাদা। আমরা এখানে যতই গলা ফাটাই যে হ্যাঁ আমরা কাজ করতেছি, হ্যাঁ অবশ্যই আমরা কাজ করতেছি, কিন্তু এখানে মিলিয়ন ডলারের উপরে হচ্ছে ইনভেস্ট হয়ে গেছে অলরেডি। এক একটা লিস্টিং এক একটা লিস্টিং করতে যে কত হাজার ডলার দিতে হয় এটা আপনাদের কোনো আইডিয়াতে নাই। কিন্তু আপনারা নেমে গেছেন কয়েন প্রমোশন করার জন্য, যেখানে আপনারা মামলা খাইতে পারেন। ঠিক আছে। আর আমরা কেন বিরক্ত জানেন? আমরা বিরক্ত হচ্ছে এই যে কিছু কিছু লোক ওইখানে দেখলাম লোন নিয়ে ট্রনশিপ কিনছে। ভাই ফাইজলামি এগুলা। আর আপনাদের ভালোবাসা, এই ভালোবাসা ওয়ার্ডটা তো আপনারা ইউজই করিয়েন না, কারণ আমরা নিজে দেখছি পুশ বিক্রি করে আপনারা ট্রনশিপ কিনতে গেছেন কেন? ওই ট্রনশিপ বেশি পরিমাণে পাবেন এই জন্য, যেটার কোনো প্রমোশন আমরা করি নাই। তাও আপনাদের ব্যাপার, আপনাদের টাকা যা ইচ্ছা তাই করছেন। কিন্তু এরপরে আমরা মানা করার পরেও কেন ওই কয়েনের সাথে আমার বাংলা ব্লগ, আরএমই, ব্ল্যাকস এই নামগুলা কেন আসবে? এই নামগুলো আর আসবে না। এরপর যার ব্যক্তিগত ব্যাপার, যে যে কয়েনের প্রমোশন করবে, ঠিক আছে।
এই কথা এতগুলা কথা বলার একটা কারণ হচ্ছে, একটা কয়েন চালানো মুখের কথা না। আর এটাকে আপনারা হ্যামস্টার কমবেটও বানাইতে পারবেন না। হ্যামস্টার কমবেট বানাইতে যে কত লাখ কোটি টাকা খরচ হইছে, এটা আপনাদের কারো ধারণাতেও নাই। একেকটা কয়েনের পিছনে এক বড় টিম লাগে, অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে, আইডিয়া আছে এরকম মানুষ লাগে। ইভেন আমি পর্যন্ত অনেক মিটিংয়ে, আমাদের কয়েনের অনেক মিটিংয়ে আমি চুপ করে থাকি, কারণ ওই বিষয়ে আমার আইডিয়া নাই। কয়েনের বিষয়টাই এত জটিল, আপনারা এটাকে যে এত লাইটলি নিছেন, আর এতগুলা মানুষের যখন বদদোয়া গুলা পড়বে, এগুলো তো আপনাদের উপর পড়বে যারা কয়েনটা প্রমোট করছিলেন। কয়েনের দাম বাড়বে কেন? দাম বাড়বে ভাই, আপনি কিনে বসে আছেন বলে কি কয়েনের দাম বাড়বে? কয়েনের ইউটিলিটি কই আপনার? ইউসেস কই আপনার কয়েনের? কেন দাম বাড়বে? মানে দাম বাড়বে বললে কি কয়েনের দাম বাড়ে? জীবনেও বাড়বে না। যাই হোক, আমার আজকে এই কথাগুলা হ্যাঙ্গ রিপোর্টে উঠবে না। এই কথাটা এখানে একটা মাত্র বলার কারণ হচ্ছে, আমার একটা মেসেজ এখানে পড়ে থাকার তো আমার কোনো সময় নাই। একটা স্পেসিফিক শুধুমাত্র একটা ইউজারের মেসেজ দেখে আমার খুবই খারাপ লাগছিল। সেটা হচ্ছে ওই ইউজারটা লিখছিল সে 35,000 টাকা লোন নিয়ে এই ট্রানশিপ কিনছে, যেটা আমার খুবই খারাপ লাগছে। ভাই, টাকা তো গাছে ধরে না, লোন নিয়ে আপনারা কয়েন কিনতেছেন, অথচ পুশ বিক্রি করে দিয়ে আপনারা আবার ওই টিমে যাচ্ছেন। এগুলো খুবই ভালো ব্যাপার, এগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ফার্দার আমাদের নাম যদি এইখানে কেউ যদি ওই কয়েনের সাথে আমাদের নাম জড়ায়, ওনাকেও আমরা এখান থেকে ব্যান করে দিব। ধন্যবাদ শুভ ভাই। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। বাট সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে, আচ্ছা আমাদের জায়গা থেকে কি কোনো, আমাদের সার্ভার থেকে কখনো কি এই বিষয় নিয়ে কোনো কথা বলা হয়েছিল? যারা শুনছেন, আপনাদেরকে হার্ডকোর ভাবে মোটিভেট করা, তারপরে হচ্ছে ইয়া করা, মানে আমরা আপনাকে প্রেশার করছি না? তো তাহলে যেহেতু আমরা একটা প্রজেক্ট নিয়েই খুব ভালোভাবে সেটা অনেকগুলো ইনসিডেন্ট ইতিমধ্যেই ঘটে গিয়েছে। সেটা নিয়ে আমরা হচ্ছে আ তর সামলাতে পারতেছি না। নিজেদের অবস্থা ঠিক মানে এইটার ঝাঁকি আরকি এখনো কাটিয়ে উঠিনি। সেখানে আপনাদের কিভাবে মনে হয় যে হচ্ছে এটাকে কি জানেন? এটাকে বলে হচ্ছে আ ১০০% হচ্ছে আ লোভী চিন্তাভাবনা। ঠিক আছে? যে ধুমধাম বড়লোক হয়ে যাবো। তো ভাই জীবন কি আর বলবো? যাই হোক, আপনার টাকা আপনি কোথায় লাগাবেন না লাগাবেন ইটস আপ টু ইউ। তবে আমরা কিন্তু কখনোই কোনো অবস্থাতেই কিন্তু কাউকে কোনো প্রেশার-টেশার করি না। আপনাদের যা ভালো মনে হয় সেটাই করবেন। আর এ এমনটা শুধু যে আমার আমার একার বলার ব্যাপারটা কিন্তু তা না। এটা আমাদের পুরো প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা বা আমাদের যারা পুরো টিম আছে তারা কিন্তু ঠিক একই কথাই বলবে যে আপনারা কোথায় কিভাবে কোন টাকা ইউস করবেন না করবেন আপনার মানি, ইটস আপ টু ইউ। বাট আমাদেরকে কোন অবস্থায় কোনভাবে জড়ানোর কোন মানেই হয় না। আর আমাদের নাম ভাঙিয়ে সেখানে ইয়া করে আপনি আপনার ইউজারদেরকে মোটিভেট করবেন। ইটস নট a জোক। ঠিক আছে? তো আমাদের জায়গা থেকে আমরা আগেও ক্লিয়ার ছিলাম, এখনো ক্লিয়ার করলাম। আর ইতিমধ্যে তো অ্যানাউন্সমেন্ট দেখেছেন। সো আশা করা যায় এখানে আর কারো কোনো কনফিউশন আ থাকার কোনো কারণ নেই। সো ওয়েল, কাজের কথায় আসি। এবার যাবো আমরা আমাদের সকলের প্রিয় আ সুমন ভাইয়ের কাছে। তার কাছ থেকে কিছু কথা শুনবো। ধন্যবাদ ভাই। আমার কথা শোনা যায়? একদম ভাই, বেশ পরিষ্কার। আচ্ছা, টার্গেট ডিসেম্বরের ১ম রেজাল্ট আজকে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ সবাইকে পার্টিসিপেট করার জন্য। প্রাইস মোটামুটি আগের মতোই থাকছে। আর প্রাইসটা দেওয়া হবে হচ্ছে ভেস্টিং শেয়ারের মাধ্যমে, গত সিজনে যেরকম ছিল আরকি। আর সুপার ওয়ালকের আপডেট হলো, যারাই পোস্ট করছে এই গত কিছুদিন যাবৎ প্রত্যেকটা পোস্টেই সাপোর্ট দেওয়া হয়েছে হাংরি গ্রিফিন থেকে। আর আমি গত ৪ দিন যাবৎ একটা কমেন্ট করতেছি, প্রত্যেকটা পোস্টে খেয়াল করবেন। যে যারা এনএফটি বাই করার নাই, একটা এনএফটি বাই করবেন, এনএফটি শু। তো এখন থেকে আজকের এই পাবলিক অ্যানাউন্সমেন্টের পর থেকে যাদের হচ্ছে এনএফটি শু থাকবে শুধুমাত্র তারাই সাপোর্ট পাবে আরকি হাংরি গ্রিফিন থেকে।
তো সবাই কিনে নেবেন। আর আমার টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালটা একটু ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন। আর মজার বিষয় হলো $6 থেকে $7 মধ্যেই সর্বনিম্ন প্রাইসের যে এনএফটিটা ওটা পেয়ে যাবেন। আর ওটা আবার সেলও করতে পারবেন চাইলে পরে মার্কেটে। এটাই ছিল হচ্ছে বিষয়। আর একটা অ্যাডভাইস থাকবে আপনাদের জন্য, যেটা ট্রন শিবে রিসেন্টলি ঘটে গেছে। অনেক কিছুই বলার ইচ্ছা ছিল, বাট নরিন আপু বলছে ইতিমধ্যেই। এখন ক্রিপ্টো আসলে খুবই আনপ্রেডিক্টেবল জিনিস। তো আপনার যদি খুব বেশি ধারণা না থাকে, তাহলে এদিকে আসলে ইনভেস্ট করাটা মোটেই উচিত না অবশ্যই। আর রিস্ক নেওয়ার মতো যদি ক্যাপাবিলিটি থাকে আপনার, তাহলেই শুধু ক্রিপ্টো আপনার জন্য। তাছাড়া ক্রিপ্টোতে এসে শুধুই লস গুনতে হবে দিন শেষে। আর একটা কমন সেন্সের ব্যাপার হচ্ছে, আহ, যখন আপনি একটা কয়েনের প্রাইস বাড়ার একটা আশা করবেন, সেটার পিছনে অবশ্যই কারণ থাকতে হবে। যেমন পুশ কয়েনের জন্য এখন পর্যন্ত পুরা টিম যে পরিমাণ কাজ করে যাচ্ছে শুধুমাত্র ইউটিলিটি নিয়ে আসার জন্য, যেন কৃত্রিম ভাবে কোনো প্রাইস এটা না বাড়ে, মানে বাড়ানো হবে না। এটা একটা বিষয় যে টিম কখনোই কৃত্রিম ভাবে প্রাইসটা আপ করাবে না। প্রাইসটা আপ হবে ন্যাচারাল ওয়েতে। আপনার ইউটিলিটি আসবে যখন বেশি, তখন অটোমেটিক প্রাইস আপ হবে, বা সেটা মার্কেট ডিমান্ড অনুযায়ী যেরকম থাকার কথা সেরকম থাকবে। শুধু শুধু কোনো ইউটিলিটি নাই, কোনো কিছু নাই, কেন একটা কয়েনের দাম বাড়বে? এই ব্যাপারটা আসলে একটা কমন সেন্স টোটালি। তো প্রত্যেকটা পদক্ষেপ দেখে শুনে নেবেন আশা করি। যাই হোক, আরো অনেক কিছুই বলার ছিল, বাট যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এটাই বলার ছিল শুভ ভাই। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। যারা একটু স্বাস্থ্য মানুষ, যারা একটু হাঁটাহাঁটি করেন, যারা করেন, তারা কিন্তু চাইলে আমাদের সুপার ওয়ালকে গিয়ে কিন্তু একটা এনএফটি বাই করে কিন্তু খুব সুন্দর করে দৌড়াদৌড়ি করতে পারবেন, এবং এই পোস্টগুলো সাবমিট করলে কিন্তু হচ্ছে আপনি অবশ্যই আশা করা যায় হাংরি গ্রিফিন থেকে ভোট পাবেন। আর ওয়েল, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, মানে বুঝে শুনে চোখ কান খুলে আহ হচ্ছে সব জায়গায় আগানোর চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। আমরা নিজেই খুব কম বুঝি, তারপরেও যতটুকু বুঝি সেই জায়গা থেকেই আপনাদেরকে একটু নলেজ শেয়ার করার চেষ্টা করি। যদিও আমি এক্ষেত্রে বড্ড অপরিপক্ক, দুধের বাচ্চা বলা যায়। সো ওয়েল, এবার যাচ্ছে আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, জি, ধন্যবাদ শুভ ভাই। ভাই, আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ভাই। আচ্ছা, প্রথমত আমি এসবিডি প্রাইস নিয়ে কিছু কথা বলবো। আসলে এসবিডি প্রাইস এতটা বাড়ার কারণ আপনারা তো নিশ্চয়ই জানছেন যে আপবিটে হচ্ছে যে শুধুমাত্র উইথড্রলটা অন আছে, ডিপোজিটটা অন নেই। যার কারণে হচ্ছে ওখানে মার্কেটে কোনো ডিপোজিট হতে পারছে না, লিকুইডিটি এই ধরনের হচ্ছে যে অনেক বাড়াচ্ছে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে মেবি 13 তারিখের দিকে আপডেটে দুটো ডিপোজিটটা অন করতে পারে। যদি 13 তারিখের দিকে ডিপোজিটটা অন করে, তখন অ্যাকচুয়াল প্রাইসটা আসলে বোঝা যাবে এসবিডি কত হইতে পারে। তবে এটা সত্য যে অনেক বাড়তি থাকবে। হ্যাঁ, এটা ছিল এসবিডি সম্বন্ধে আপনাদের কাছে আপডেট। আর সুপার লিস্টে বেশ ভালোই করতেছে সবাই, যথেষ্ট সাপোর্ট পাচ্ছে। ধন্যবাদ। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। আশা করা যায় মার্কেট রিলেটেড যার যে কনফিউশন সেটা ইতিমধ্যে দূর হয়ে যাওয়ার কথা স্টিম নিয়ে। সো একটু ওয়েট করেন। 13 তারিখ তো খুব বেশি দূরে না, আজকে 9 তারিখ। আশা করা যায় 13 তারিখের মধ্যে অনেক কিছু ঠিকঠাক হয়ে যাবে। 13 তারিখে ঠিকঠাক হয়ে গেলেই আবারও স্বাভাবিক প্রাইসে আসবে। ওকে, সো এখন একটু আমার কথা বলি, সেটা হচ্ছে আহ 13 তারিখে বোমা ফাটবে। সো আচ্ছা, আমার কথাটা বলি, সেটা হচ্ছে আমি যে কাজটা প্রতিনিয়ত আরকি প্রমাণ নেই প্রতি সপ্তাহে ২ টো দিন। সেই প্রমাণগুলো একটু দয়া করে দিন। আমরা একটু দেখি। সেটা হচ্ছে আপনাদের সুপার ওয়ার্ল্ড অ্যাক্টিভিটিস, টুইটার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য স্ক্রিনশট গুলো, যেগুলো আমাদের পুশ প্রমোশনের জন্য, সেগুলো একটু দিয়ে দেন দয়া করে।
থ্যাংক ইউ যারা দিচ্ছেন। আমি জানি যে এই ভদ্রলোকগুলো কাজ করেন। এই ভদ্রলোকের সংখ্যাটা যেন আরো বাড়ে। ভদ্রলোক, ভদ্র মহিলা, আ ভদ্র মেয়ে। তার জন্য আমরা একটু চেষ্টা করছি প্রতিনিয়ত। আমি একটু ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে একটু বেশি চাপই দেই আরকি। যে একটু দয়া করে স্ক্রিন শট গুলো দিবেন। কেননা হচ্ছে দেখতেও খুব ভাল লাগে। আপনারা যে কাজ করছেন সেটার একটা প্রমাণ পাওয়া যায়। না, তা তো দেখি Twitter এ। বাট এখানে স্বচক্ষে দেখলে বেশ ভাল লাগে। ওয়েল, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কথাটা বলি সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এ সপ্তাহে Twitter অ্যাক্টিভিটিজ এর রিপোর্ট। সেটা হচ্ছে দাদা কিন্তু আজকে কিন্তু পোস্টটা পাবলিশ করেছে। কংগ্রাচুলেশন মহিন আহমেদ ভাই। আ এবং বাকি যারা ছিলেন ২৬৫ টার মতো হচ্ছে স্টিমেটের মেইন ব্লগ পোস্ট হচ্ছে সেখানে শেয়ার হয়েছিল এবং তাছাড়া তো প্রতিনিয়ত দিন ১৫০ টুইটারে হচ্ছে পুশ প্রমোশন পোস্ট থাকেই। আর সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে আমি কিন্তু চেষ্টা করি সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা পোস্ট গুলোতে সেটাতে হচ্ছে আমার বাংলা ব্লগ এর আইডি থেকে রিঅ্যাকশন দেওয়ার জন্য। ওয়েল, সো আমি যদি ভুল না বলি সেটা কিন্তু আপনারা দেখেন কিন্তু। আপনাদের পোস্টে কিন্তু সেই রিঅ্যাকশনটাও পাওয়ার কথা যদি আমি ভুল না বলি। কারণ এই দায়িত্বটা আমার ভিতরে আছে। আমি চেষ্টা করি শতভাগ যত রাতেই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, আ আপনাদের পোস্ট গুলো ভিজিট করার চেষ্টা করি। আর আ সক্রিয় সদস্য সংখ্যা ছিল নিয়ার অ্যাবাউট ৫০ জনের কাছাকাছি। আর তাছাড়া হচ্ছে আ কংগ্রাচুলেশন অল যারা লেভেল ৫ ইতিমধ্যে অতিক্রম করেছেন। শামসুন নাহার সুইটি, গোলাম রাব্বানী, আবু বক্কর 121, অর্পিতা এবং এসআর শেলী 0399 কংগ্রাচুলেশন অফিসিয়ালি আবারও কংগ্রাচুলেশন জানাইলাম আপনাদেরকে আমার জায়গা থেকে। আর আরেকটা বড় যে ব্যাপার সেটা হচ্ছে আ আচ্ছা, পলাশ ভাই আছে কি? পলাশ ভাই শুনছেন কি? পলাশ ভাই, পলাশ 1 2 3 পলাশ ভাই? ওয়েল, পলাশ ভাই শুনছেন। আমি যদি আ ভুল না বলে থাকি। পলাশ ভাই যদি একটু হচ্ছে হাই লিখতেন বা কোন কিছু লিখতেন। পলাশ ভাই, পলাশ 1 2 3 আচ্ছা ভাই, পুশ বানান ভাই পি PUSS ভাই। আমি গত সপ্তাহেও আপনার নামটা মেনশন করিনি। আমি দুঃখিত। আপনি খুব ভালো কাজ করছেন। এটার জন্য আমি আপনাকে আ খুবই সুন্দর হচ্ছে ভাবে হচ্ছে মানে সাধুবাদ জানাচ্ছি। তবে আপনি একটু বানানের ক্ষেত্রে একটু যত্নশীল হবেন টুইটারে। পুশ বানান PUSS। আপনি SH লিখে ফেলেন। ওইটা আসলে সঠিক বানান না। PUSS এটা হচ্ছে পুশ। যার কারণে কিন্তু আপনার পোস্ট গুলো কিন্তু আমি রিটুইট করতে পারি না। ঠিক আছে? আপনি একটু চেষ্টা করবেন পুশ বানানটা সঠিকভাবে লেখার জন্য। তাছাড়া তো বাকি যারা থ্যাংক ইউ সো মাচ পলাশ ভাই। আমি আপনার জন্য শুভেচ্ছা রইল। আচ্ছা, আরেকটা পুশ মানে কিন্তু হচ্ছে মানে কোন জায়গায় পুশ করে ধাক্কা দেওয়া বা এইটা। ঠিক আছে? সো ওয়েল এই যে দাদা লিখে দিয়েছে আই এম পুশিং বটস। ওকে। তো ব্যাপারটা হচ্ছে আপনারা সবাই একটু যত্নশীল হবেন। আর ইউ গাইস সো স্মার্ট, ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান্ট, মানে অসাম। কারণ এটা আপনাদের অ্যাক্টিভিটিস অলওয়েজ প্রমাণ করে টুইটারে। রেসপেক্ট সকলের জন্য। এই ধারাবাহিকতাই বজায় থাকুক। কারণ লাস্ট কয়েকটা সপ্তাহ থেকে এই ধারাবাহিকতাই বজায় আছে। আশা করা যায় যেহেতু এখন মার্কেট খুব হেলথি যাচ্ছে, এসবিডি 100% আশা করা যায় ১৩ তারিখের পর থেকে আরো সবকিছু সুন্দর হয়ে যাবে। তো সবকিছুই আরো গতিশীল হবে। ইনকামটা যেহেতু বাড়বে, কাজও তো ঠিকঠাক মতো রাখতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। সো আমি আবারও সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। কাজের দিকে ফোকাস করেন। কাজই আপনাকে আপনার সম্মান দিয়ে দেবে। মানে সম্মানের জন্য
সম্মানের জন্য এত টানা-হেচড়া করা লাগবে না। তবে লোভ জিনিসটাকে কন্ট্রোল করেন। আ লোভ মানে জীবনটাকে আপনি কিভাবে দেখতে যাচ্ছেন দ্যাট ইস দ্য পয়েন্ট। সবার মতো তো আর সবার জীবন হবে না, এটাই স্বাভাবিক। তবে আপনি আপনার জীবনটাকে কিভাবে দেখতে চান এটাই হচ্ছে মুখ্য বিষয়। আ তো যদি লোভ কন্ট্রোল করতে পারেন, নিজেকে যদি স্থির করতে পারেন, কাজের দিকে যদি ফোকাস করতে পারেন, অনেক কিছু পাবেন। অনেক কিছু। যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তবে আর যদি চতুর্দিকে যদি মানে হচ্ছে লাফালাফি, দৌড়াদৌড়ি কারণ দেখেন একটা জিনিস নরমালি বোঝার চেষ্টা করেন। এখানে যেগুলো হচ্ছে অলমোস্ট মানে কত ৩ থেকে ৫,০০০ এর মধ্যে মনে হয় মেইন যে হচ্ছে ক্রিপ্টো টোকেন গুলো। তো কয়েন লিস্টের হচ্ছে তথ্য অনুযায়ী ৩,০০০ থেকে হচ্ছে ৫,০০০ যদি আমি ভুল না বলি। তো আ এক এস্টিমেটেই যদি হচ্ছে স্টিমের পিছনেই যদি এত ফিচার হাবি-জাবি লক্কর-ঝক্কর থাকে তাহলে প্রত্যেকটা জিনিসের পিছনে রোড ম্যাপ আছে। তারপরে হচ্ছে তাদের হচ্ছে গ্রুপ আছে, পাবলিক সেন্টিমেন্ট আছে, তাদের ইউটিলিটি আছে, বিভিন্ন বিষয়াদি আছে। তো সেখানে মনে করেন হুট করে রাতারাতি একটা কয়েনে ইনভেস্ট করলেন, পরের দিন সকালবেলা উঠে মিলিয়ন ডলারের মালিক হয়ে যাবেন। এটা আসলে টোটালি ভাই মানে আমি জানি না এটাকে কি বলে আমি জানি না। তবে আ একটু সংযত হন, একটু নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আচ্ছা পুরুষ মানুষের মিনিমাম ২ টি বিয়ে আর ১০ টা প্রেম করা উচিত। আশেপাশে আমার কেউ নাই ভাই। তো ব্যাপারটা যেটা বলছি সেটা হচ্ছে নিজেকে একটা আ ব্যালেন্স পরিপূর্ণ লাইফ এর মধ্যে নিয়ে আসতে হবে, লোভ কমাতে হবে। না হলে দিন শেষে মাথা নাই হয়ে যাবে। ওই যে নরেন ম্যাম যে কথাটা বলল যে ৳৩৫,০০০ ইনভেস্ট করছে ড্রামশিপে। বাপরে বাপ! আবার অনেকে নাকি পুশ বিক্রি করে দিয়ে নাকি সেখানে যায় হচ্ছে আ ঠিক আছে, কিচ্ছু বলার নাই। সো ওয়েল যাই হোক স্ক্যামার হইতে সাবধান। আমাদের নাম কোন জায়গায় কেউ ব্যবহার করলে ডিরেক্টলি টিকিটে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আ মোটামুটি আমাদের জায়গা থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য। এটাই ছিল বলার। আর সবাইকে আবারও once again বলব যারা নতুন হচ্ছে ভেরিফাইড ইউজার হলেন তাদেরকে বলব কংগ্রাচুলেশন। আর এবার যাবো আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। হ্যালো শুভ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ভাই। ধন্যবাদ শুভ ভাই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই অভিনন্দন জানাতে চাই যারা লেভেল 5 থেকে উত্তীর্ণ হয়ে আজ ভেরিফাইড ব্লগার হিসেবে মনোনীত হয়েছেন। তাদের ব্লগিং কেরিয়ার যেন সুন্দর হয় এটাই কামনা করছি। এ সপ্তাহে লেভেল 3 এর একজন ইউজার ছিলেন, ওনার ক্লাসটা নিয়ে নেওয়া হয়েছে এবং এ সপ্তাহেই ওনার ভাইবা পরীক্ষাটাও নিয়ে নেওয়া হবে। বর্তমানে লেভেল 4 এ ক্লাস করানোর মতো কেউ নেই। তবে লেভেল 5 এ ভাইবা নেওয়ার জন্য ৩ জন ইউজার রয়েছেন। কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এতটাই কম যে তাদের আসলে ভাইবা নেওয়াটা এখন ঠিক হবে না বলে আমি মনে করতেছি। তাই তাদের ভাইবাটা স্কিপ করা হচ্ছে এখন পর্যন্ত। ওনাদের অ্যাক্টিভিটিস যদি ভালো হয়, পরবর্তীতে তাদের ভাইবাগুলো নিয়ে নেওয়া হবে। কারণ যাদের অ্যাক্টিভিটিস একেবারেই কম, তাদেরকে আসলে ভেরিফাইড ইউজার করার কোনো মানেই হয় না আমি যেটা মনে করি। আর এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন মোটামুটি ভালো করেছেন। তবে কিছু ক্ষেত্রে কমেন্টের মান পরিবর্তন হতে দেখা যাচ্ছে। যেমন বানান ভুল এবং বাক্য গঠন এটা তো আরেক সমস্যা ছিল। আরেকটা সমস্যা দেখা দিচ্ছে যে ইউজার কমেন্ট করতে বসেছেন, একজন ইউজারের আইডিতে ঢুকে পরপর তার ৭ দিনের পোস্টেই একটানা কমেন্ট করে যাচ্ছেন। আর এই যে কমেন্টের যে সময়ের যে দৈর্ঘ্যটা আছে ১-২ মিনিট পরই সেটা দেখাচ্ছে। আসলে এগুলো কিন্তু চেক করা হয় সবকিছুই যে আপনারা কখন কমেন্ট করতেছেন, একটা কমেন্ট থেকে আরেকটা কমেন্ট করতে আপনাদের কতটুকু সময় লাগতেছে। তো সেই বিষয়গুলো কিন্তু বিবেচনা করা হয়। তাহলে একটা বিষয় চিন্তা করেন যে এই মানুষটা ১ থেকে ১.৫ মিনিট পর কমেন্ট করতেছে। ১ থেকে ১.৫ মিনিট পর কমেন্ট করাটা কি আদৌ সম্ভব একটা পোস্ট পড়ে? এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আর প্রমোশনের ক্ষেত্রে একটু বলতে চাই, আগের থেকে এক্টিভিটিস বৃদ্ধি পেয়েছে এটা ঠিক আছে। তবে আ
আপনাদের যে প্রমোশন গুলো হচ্ছে সেটা আসলে একঘেয়েমি হয়ে যাচ্ছে, অনেকটা রোবোটিক টাইপ হয়ে যাচ্ছে। এটা একটু ডিফারেন্ট আনতে হবে। আপনাদের প্রমোশনের যে কোয়ালিটিটা আছে সেটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। পুশফাই এবং আমাদের এবিবি মিডিয়া চ্যানেলেও কিন্তু প্রচুর পরিমাণে থাম্বনেইল আছে, ব্যানার আছে, সেগুলো ইউজ করবেন। আর যদি পারেন তাহলে নিজেরাও কিছু সেখানে কন্ট্রিবিউট করবেন। এতে করে সবাই সম্মিলিতভাবে কাজ করলে কিন্তু একটা প্রজেক্ট খুব সহজেই দাঁড় করানো সম্ভব, যেহেতু এখানে আমাদের কোনো টাকা লাগতেছে না। এখানে আপনারা জাস্ট একটু সময় দিয়ে এই প্রমোশন গুলো করবেন, এতে করে আমরা সবাই লাভবান হব। ধন্যবাদ শুভ ভাই। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবার যাচ্ছে আমাদের সকলের প্রিয় কিংপ্রোস ভাইয়ের কাছে। কিংপ্রোস ভাই, যদি দয়া করে আপনার কথাগুলো শুভদা, বলতেন। আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ভাই। নমস্কার সবাইকে। শুরুতে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট নিয়েই কথা বলবো। টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট অনেকে ফেরত এসছেন এবং অনেকে কন্টিনিউয়াস পোস্ট করছেন। হ্যাঁ, তবে অ্যাক্টিভিটিসটা মানসম্মত হচ্ছে না কারোরই। সেই জন্যই বেশিরভাগ জনকেই অ্যাক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হচ্ছে না। তবে এ সপ্তাহে হেলালুদ্দিন ভাই, আপনাকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। আর যারা রয়েছেন, যেমন উৎস ভাই রয়েছেন এবং কিছুদিন আগে কয়েকজন ফিরে এসেছিলেন, তারা নিয়মিত পোস্ট না করার জন্য মূলত তাদেরকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হয়নি এখনো। তো আপনাদের কাছে আশা করব এই পোস্ট কন্টিনিউয়েশনটা রাখুন এবং কমিউনিটি অ্যাক্টিভিটিস কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু এখন বাড়াতে হবে। আর দ্বিতীয়ত আমি বলব যে বিগত সপ্তাহে যেটা বলেছিলাম যে লেভেল 1 এর আমি ক্লাস নিতে প্রস্তুত আছি। তো যে ২ জন আপাতত আছেন লেভেলে নিউ মেম্বার হিসেবে, তারা কাইন্ডলি ক্লাস করতে চাইলে আমাকে মেনশন করবেন লেভেল 1 এ। কারণ আগে আমি বলেছিলাম এই বিষয়টা এবং মেনশনও করেছিলাম লেভেল 1 চ্যানেলে। সেখানে আপনারা কিন্তু রিপ্লাই কেউই দেননি। তো এইটাই ছিল কথা। ধন্যবাদ শুভদা আপনাকে। ধন্যবাদ সবাইকে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ কিংপ্রোস ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যাম লিখে জানানোর চেষ্টা করবে তার পুরো সপ্তাহের কাজের অ্যাক্টিভিটিস। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এ সপ্তাহে তেমন কিছুই বলার নেই। এ সপ্তাহে আমার লিস্টে যে সকল ইউজার ছিলেন তাদের সকলেরই অ্যাক্টিভিটিস মোটামুটি বেশ ভালো ছিল। এছাড়া ছোটখাটো ভুলের পরিমাণও কম ছিল, অনেক কম ছিল। আ এবার এবিভি ফানের ব্যাপারে একটুখানি বলতে চাই। আপনারা অনেকেই কিন্তু এই পোস্ট গুলো রিস্টিম করেন না। আ অথচ পোস্টে পরিষ্কারভাবে লিখে দেওয়া লেখা রয়েছে অবশ্যই পোস্টটি রিস্টিম করতে হবে। এরপর থেকে যারা পোস্টটি রিস্টিম করবেন না তাদের কমেন্টস গুলো আ ভালো হলেও নমিনেশন লিস্টে পাঠানো হবে না। এছাড়া এবিভি ফান অলে আপনারা যে সকল কোয়েশ্চেন গুলো দেন সেখানে মন্তব্যে যদি লিখে দেন আপনাদের কাছ থেকে জানতে চাই, তাহলে তাদের কোয়েশ্চেন গুলো নেওয়া হয় না। কিছু একটা লিখে দিতে হবে। এর আগে হাফিজ ভাই আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু তারপরও এগুলো হয়েই যাচ্ছে। বিষয়গুলো খেয়াল রাখবেন। এটি ছিল বলার। অনেক, অনেক ধন্যবাদ সকলকে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ তানজিনা ম্যাম, আপনাকে অনেক সুন্দর করে নিজের কথাগুলো বলার জন্য। আর আশা করা যায় ইতিমধ্যে আপনারা কথাগুলো বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ১ম পর্বের যে কথাগুলো আমাদের ছিল আমাদের তরফ থেকে বলার, সেগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেশ ভালোভাবে গুছিয়ে সাবলীলভাবে বলে দেওয়া হয়েছে। যদি আপনারা সাবলীলভাবে গ্রহণ করেন, ওকে, দ্যাটস গুড ফর ইউ গাইস। আর যদি না করতে পারেন তাহলে আমরা হয়তো বুঝাতে বা বলতে ব্যর্থ হয়েছি। আচ্ছা, কাজের কথায় আসি। সেটা হচ্ছে আমাদের কিন্তু যে দুটো হচ্ছে কি মানে ডেলিগেশন সার্ভিস আছে। সেটা হচ্ছে ১ম টা হচ্ছে হিরোইজম, ২য় টা হচ্ছে এবিবি কিউরেশন। আর এবিবি কিউরেশন এর সাইটটা কিন্তু আপনারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। সেখানে কিভাবে স্টেক করবেন সেটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? আ য যে যত বেশি পুশ স্টেক করবেন সে তত বেশি বোনাস পাবেন। আর সঙ্গে কিন্তু আইডিয়াল স্পিডটাও কিন্তু স্টেক করতে হবে। আ সরি, ডেলিগেশন করতে হবে। সেটা আমাদের এবিবি কিউরেশন এ বা
হচ্ছে আমাদের হিরোইজমে। মানে আপনি যেখানে আরকি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এবিবি কিউরেশন সব দিক থেকেই ভালো। দুটোই ভালো। কারণ চয়েস এর ব্যাপার আপনার যে আপনি কোথায় আসলে করবেন। আর এর বাইরেও কিন্তু আপনারা যে আইডিটা লিংক করেছেন পুশ এর জন্য, ট্রন আইডিটা, সেটাতে কিন্তু 5000 পুশ কিন্তু রাখতে হবেই। আর এটাই হচ্ছে মুখ্য ব্যাপার। আর যেহেতু কমিউনিটিতে আপাতত নতুন কোনো ইউজার নেওয়া হচ্ছে না, সো সবকিছু আ ঠিক আগে যেভাবে চলছিল, যে নিয়মগুলো যেমন আ প্রক্সি আইডি আরএম সেট করতে হবে, আমাদের বাংলা ডট উইটনেস কে ভোট দিতে হবে। এই কাজগুলো আপনারা ইতিমধ্যেই করেছেন। আ তাই নতুন করে সেই কথাগুলো আমি আবারও রিপিট করছি না তেমনভাবে। আ তবে এটা কতদিন পর্যন্ত আরকি থাকবে, যে বিষয়টা যে নতুন ইউজার নেওয়া হবে, হবে না, সেটা আসলে বিশেষ করে বাংলাদেশী ইউজার সেটা বলা যাচ্ছে না। আ তবে হচ্ছে আমার যেটা মনে হয় যে ফ্রি যে ভোটিং এর যে বিষয়গুলো, মানে এই জিনিসগুলো মনে হয় বন্ধ হয়ে যাবে। আ ধীরে, ধীরে স্লোলি বন্ধ হয়ে যাবে এবং মানে আপনাদের আ কন্ট্রিবিউশন এর উপরেই ডিপেন্ড করবে যে আপনারা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আর আরেকটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে আপনাদের জন্যই কিন্তু সবকিছু উন্মুক্ত। যদি আপনারা একটু বুঝে যান ভালোভাবে। সেটা হচ্ছে দেখুন, এবিভি ফান যদি আপনি হচ্ছে ওখানে আ সুন্দর কোয়েশ্চেন ড্রপ করেন, এবিভি ফান অল যে চ্যানেলটা আছে, সেখান থেকে কিন্তু আপনার কোয়েশ্চেনটা যদি সিলেক্ট হয়, আ তাহলে কিন্তু 10% বেনিফিশিয়ারি দেওয়া হয় ওই পোস্ট থেকে, যার কোয়েশ্চেন সিলেক্ট হয় ঠিক তাকে। তাছাড়া যারা সুন্দর কমেন্ট করেন তারাও কিন্তু $2.5 করে ভোট পেয়ে যান। আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু রবিবারের স্টেজ শোটা কিন্তু হয়। যেখানে অতিথি হিসেবে থাকলে আপনার জন্য যেমন গিফট থাকে, তেমন যারা শ্রোতা বন্ধুরা থাকে তাদের জন্য কিন্তু একটা শুভেচ্ছা সম্মানী থাকে। তারপরে প্রতিনিয়ত কিন্তু এবিবি ফিচারড পোস্ট কিন্তু করা হয় প্রতিনিয়তই। সেখানে কিন্তু আপনাদের পোস্ট গুলোকেই কিন্তু হাইলাইট করা হয়। আপনাদের পোস্ট গুলোকেই কিন্তু তুলে ধরা হয়। যাতে আপনারা একটু বাড়তি সাপোর্ট পান। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আ আ আমাদের হচ্ছে এবিবি চ্যারিটির যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু আমি প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করেই চেষ্টা করি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য। সেখানে চেষ্টা করবেন কিছু কন্ট্রিবিউশন রাখার জন্য। চাইলে পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দিতে পারেন, বা চাইলে এবিবি চ্যারিটি অ্যাকাউন্টে যেকোনো পরিমাণ ডোনেশন, লিকুইড ডোনেশন ও দিতে পারেন। ইটস আপ টু ইউ। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে সবকিছুই ঠিকঠাক মতোই চলছে। মানে আ তবে আপনারা কতটুকু ঠিকঠাক আছেন আর সবকিছু মানিয়ে নিয়ে কাজ করতে পারছেন, আ এই ধারাবাহিকতাটা বজায় রাখলেই আ আসলে আপনাদের জন্যও ভালো, বা আমরাও কাজ করে বেশ আ স্বাচ্ছন্দ্য, বা মানে আপনাদেরকে নিহিত আমাদের কাজ। তো দিন শেষে আপনারা আবার কাজ ভালো করলে আপনাদেরকে ভালোই বলি। আপনারা হচ্ছে যখন একটু এদিক সেদিক হন, মানে আপনাদেরকে একটা নিয়মের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। যেটা আমাদের উপর থেকে আ বলে দেওয়া হচ্ছে ঠিক সেই প্যাটার্নই। তো এর বাইরে আমরা কোন কিছুই করছি না। যা করছি সব আমাদের জন্যই করছি। আমাদের বলতে নট শুধু আমরা যে কয়জন আছি তা না। পুরো কমিউনিটিটার জন্যই করা হচ্ছে। আর ওই তো, মানে যে যেমন হচ্ছে, যার কন্ট্রিবিউশন যতটুকু থাকবে সে সেভাবেই এগিয়ে যাবে। এটাই হচ্ছে দিন শেষে মুখ্য বিষয়। কেননা এখানে কারো কোনো সমস্যা হইলে সমস্যার বিষয় জানানোর ওয়ে আছে, টিকিট আছে। আ সবকিছুতেই কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের খুব কাছাকাছি থাকার জন্য। তারপরেও যদি হচ্ছে নিজেরা নিজেদের মতো করে যদি বুঝতে চান, বা হচ্ছে এটা আসলে কমিউনিটির ভিতরে থাকতে গেলে, কমিউনিটির হয়ে কাজ করতে গেলে আসলে আ কিছু কোড অফ কনডাক্ট তো থাকেই। কিছু নিয়ম কানুন থাকে, রুলস রেগুলেশন থাকে। এই জিনিসগুলো মানতে হয় আরকি। তো খুব আহামরি কিছু করা হয় না। খুব যেটা সাবলীল সেটাই করা হচ্ছে। আর ওয়ে আ ওয়েল আ আর হচ্ছে পরের যে ব্যাপার সেটা হচ্ছে, এবার ডাকবো আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতাকে। তার মুখ থেকে কিছু কথা শুনবো। আশা করা যায় কথাগুলো আপনারা শুনলে আরো বেশ পরিষ্কার হবেন এবং এইটাই।
দাদা ব্লগার্স অফ দ্য উইক হলেন এ সপ্তাহের মঈন আহমেদ, এনএরওকে 71, টিএ সোনিয়া। আর ফাউন্ডার চয়েস হলো ইসরাত মিম। দাদা কেমন আছেন? আচ্ছা, দাদা মনে হয় ব্যস্ত, মনে হয় ফ্যামিলির সঙ্গে আছে, বাবুরা আছে মনে হয়। বাচ্চা কান্না করছে তো বলুন তাড়াতাড়ি করতে। জি দাদা, মানে এই যে রিসেন্ট যে ইস্যুটা হয়ে গেল দাদা, এটা নিয়ে যদি দাদা, যদি ইউজারকে আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করেছি, তারপরে যদি কোনটা কোনটা দুটো কথা, ট্রনশিপ। ট্রানশিপ তো ক্লিয়ার ফার্স্ট থেকে যায়। কয়েন ক্রিয়েট করে তো আমি কাউকে কখনো বলিনি যে এখানে কয়েন ইনভেস্ট করো, কয়েন কেন, এরকম কিছুই না। কয়েন ইনভেস্ট করে কয়েকজন আমাকে ডিএম করেছিল, তাদের যে এটা ভাই আপনাদের কয়েন আপনারাও যদি চান মার্কেটে তুলবেন, আপনারাও যদি চান মার্কেট ডাম্প করবেন। এটা হচ্ছে কমিউনিটি টোকেন, বায়ার সেলার আপনারা নিজেরা। এখানে আমার কোনো ইনফ্লুয়েন্স নেই। আমি নিজেও কোনো কয়েন কিনিনি, এখানে একটা কয়েনও কিনিনি, সেটা ফার্স্ট থেকেই বলে এসেছি। তারপরে সেই স্টিম স্টিম বাংলাদেশ, সেখানেও আমি চ্যাটে বলে দিয়েছি যে এটা কিন্তু ভাই আমি কিন্তু এর ইনভলভ নেই। তবে হ্যাঁ, বলেছিলাম উপদেশ দিতে পারি কি করে কোথায় কি। ডিএক্স টুলে আমি লিস্টেড করে দিয়েছিলাম, আসলাম যদি আপনারা সানসফে লিস্টেড হয়, ক্লোনিক্সে আমি লিস্টিং করিয়ে দেবো। তো সানসফে লিস্ট হওয়ার সাথে সাথে তো দেখলাম মার্কেট শেষ হয়ে গেল। তো মার্কেট এটা দাঁড়াতে হবে, তো পজিশনে যেতে হবে। তো তারপরে তো ক্লোনিক্স এক্সচেঞ্জ তো আর নিজের কয়েন হিসেবে আমি করবো না, এটা আমি পরামর্শ দেবো যে কি করে লিস্টেড করাতে হয়, সেটাই বলেছিলাম আমি। সেটা কি কিছু করে সেটা তো আর আমার দায় না। আমি তো কখনো বলিনি যে এটা আমার কয়েন, এখানে আমি পুষকেও বলিনি যে ভাই এখানে কেন, এখানে ইনভেস্ট করো। কারণ ক্রিপ্টোকারেন্সি সবসময় রিস্ক। পুষে শুধু বাই মানে ফোর্সলি যেটা করা হয়েছে, 5,000 টোকেন কিনতে বাধ্য করা হয়েছে সবাইকে। এর বাইরে আর কাউকে কখনো বলা হয়নি যে, আর পুষে করা হয়নি প্রাইসটা ন্যাচারাল ওয়েতে। মার্কেট যদি ডাম্প করে ইউজাররা করবে, যদি পাম্প করে তো ইউজাররা পাম্প করবে। এটা একদম দেখবেন খুব বেশি আপ ডাউনও করে না। যে এখন বেশ কিছুটা দাম পড়ে গেছে 3% না 3.5%। তার কারণ হলো বিটকয়েন $1,03,000 থেকে $92,000 নেমে গেছে। মানে বিটকয়েন একটা বড় পতন হয়েছে। সেই জন্য ট্রনেরও একটা বড় পতন হয়েছে। ট্রন ছিল 27, প্রায় 28 সেন্ট ছিল দাম, সেখান থেকে 23 সেন্টে নেমে গেছে। 22 এরকম, কত 22 23 নেমে গেছে। তাই একটা বড় বড় পতন হয়েছে। প্রায় অন্যান্য সানপাম্পের অন্যান্য কয়েন গুলো দেখলাম 14, 15, 17, 18, কোনো কয়েন 50-60% পড়ে গেছে দাম। সেখানে 3.5% দাম পড়েছে। তো এটা ন্যাচারাল ভাবে, কারণ এখানে খুব বড় ডাম্পার নেই, খুব হতেও পারে, কারণ এখনো পর্যন্ত ইনিশিয়াল ইনভেস্টরদের কাছে অনেক কয়েন আছে, অনেক টোকেন আছে। কিন্তু যেহেতু এটা একটা ইউটিলিটি টোকেন, ভবিষ্যতে পুশ দিয়ে অনেক ইনকাম করার একটা সুযোগ আছে সামনে, এই কারণে তারা হোল্ড রাখছে। কিন্তু যে কোনো কয়েনের তো আসলে পিছনে তো একটা স্ট্রং কমিউনিটি, একটা স্ট্রং ইনভেস্টমেন্ট টিম এবং একটা স্ট্রং ইউটিলিটি, আর সবচেয়ে বড় হচ্ছে একটা স্ট্রং একটা প্ল্যান থাকা লাগে, পরিকল্পনা থাকা লাগে। সেগুলো ল্যাকিং থাকলে তো সেগুলো সাকসেসফুল হয় না। শুধুমাত্র বাই সেল করে কোনোদিন কয়েনের কিছু করা যায় না। তাহলে তো আমি আজকে পুষের দাম $10 তুলে দিতে পারতাম। আমি যদি শুধু শুধু বাই 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 করে, মানে নেই কোনো। শুধু শুধু আমি কিনে কয়েনের দাম বাড়িয়ে লাভটা কি আমার? একটা কয়েন যদি ইউজ না করতে পারে মানুষ, সেই কয়েন মাধ্যমে ইনকাম করা, সেই কয়েন ব্যবহার করা, সেই কয়েন দিয়ে আজকে 30% দাম বললো, কালকে 60% দাম পড়লো, কালকে 20% দাম বললো, পরের দিন 50% দাম পড়লো, পরের দিন 100% দাম বললো। এরকম কয়েন হলে সে কয়েনে কেউ কাজই করা যাবে না। সে কয়েন দিয়ে না করা যাবে রিয়েল টাইম ইউজেস, না করা যাবে কিছু। কয়েন হতে হবে অনেকটা স্টেবল, 5-10%-এর মধ্যে ওঠানামা করা, সেটা ঠিক আছে, এই ফ্লাকচুয়েশনটা মেনে নেওয়া যায়, যেটা পুষের এখন আছে। এই জন্য আমরা এই যে আমরা কি জন্য আপনারা কি সুপার ওয়াক থেকে তো আমরা ইয়ে পেয়েছি, এই পার্টনারশিপের অফার পেয়েছি মোটামুটি একটা সেটা নিয়ে আমরা আলোচনার ভিতর আছি। তারপরে কার্ড কোম্পানি, সেখান থেকে একটা পার্টনারশিপের অফার পেয়েছি। কারণ এখন তো তারপর আমরা সাইবার স্কোপ, ওয়ার্ল্ডের একটা লিডিং ক্রিপ্টো অডিটিং সার্ভিস, তাদের মাধ্যমে অডিট করিয়েছি। অডিট পাস করেছে, আপনারা দেখেছেন অডিট রিপোর্ট। তো এই ভেরিফিকেশন চলছে। কেওয়াইসি ভেরিফিকেশন খুব ইম্পর্ট্যান্ট। কোনো ক্রিপ্টোকারেন্সি ফাউন্ডারটা সাধারণত কেওয়াইসি ভেরিফিকেশন করে না, কারণ প্রজেক্ট ফেল করলে তার পরিচয় জানালা নিয়ে যাবে। এইরকম অনেক কিছু ব্যাপার আছে, এগুলো তো
কারণ আমি তো কয়েন পুশ বানিয়ে আমার লাভটা কি? আমার তো ভাই পয়সা কড়ির অভাব নেই যে আমি পুশ বানিয়ে পুশ দাম তুলে তাই সেই টাকা দিয়ে আমার খেয়ে পরে চলতে হবে। স্টিমে একটা হিউজ ইনকাম আছে এখানে। আরিফ ভাই বলতে পারবেন যে উনি তো ওপস এর প্রজেক্টটা দেখাশোনা করেন। ওপস আমার একটা স্টিমেটে জাস্ট একটা আলাদা আমার ইনকামের জন্য একটা আলাদা প্রজেক্ট, সেখান থেকে অবশ্য টাকা এখনো তুলে পারিনি। টোটাল 3 কোটির কাছাকাছি স্টিম আমি পাওয়ার আপ করেছিলাম এস্টিমেট প্ল্যাটফর্মে। তাতে 5 ভাগের 1 ভাগ হলো ওপসে ইয়ে করা আছে, আলাদা করা আছে। তার জন্য কত জানো উইকলি $24,000 না $25,000 ইনকাম আসে এখান থেকে। তা সেই লোকের তো আর এগুলো দরকার হয় না, পুশ ক্রিয়েট করা তা করা। তাও আমি সেখান থেকে আরিফ ভাই বলতে পারবো এখান থেকে কোনো পয়েন্ট তুলেছে ওয়েবসাইট যা আছে কাজ করে, ইউজার কিছু আমার ওয়েবসাইট কাজ তারা কাজ করে ভাই, আমার অটোমেটিক্যালি চলতে থাকে। সেখান থেকে আমার কি ইনকাম এলো কত। আরিফ ভাই মাঝে মাঝে একটু কমান্ড দিয়ে দিয়ে চেক করে দেখেন যে কত ইনকাম হচ্ছে, উইকলি কত আসে কত কি। আমি তো ঢুকেও দেখি না কত ইনকাম হয় কি হয়, যেমন চলছে চলবে। এখানে কোনো ইন্টেনশন নিলেই আমি কিছু করি না, পুশটা এনেছি এটা মজার জন্য। কদিন পরে সে মজাটা আপনারা বুঝতে পারবেন যে এটা এস্টিমেট কিউরেশন প্রসেসটা পুশ দ্বারা নিয়ন্ত্রণ করা। যে জিনিসটা দরকার আছে এস্টিমেটের ফ্রি আর্নিংটা জন্য এস্টিমেট করতে পারছে না, যেটা দরকার আছে যেটা আরো এরকম এই ধরনের সার্ভিস আনতে হবে আস্তে 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 পসিবিলিটি আছে মার্কেট গ্রো করার। তারপর এসবিডিরও তো আছে একটা, এসবিডি অবশ্য একটা ব্যাপার আছে যে রাই ভাই বললেন যে এসবিডি এখন ডিপোজিট উইথড্রল দুটোই সাসপেন্ডেড, সে কারণে ইন্টারনালি প্রাইসটা খুব পাম্প করেছে। যেটা কতটা পাম্প করবে সেটা বলা যায় না, তবে ইন্টারনাল মার্কেট $1 মতো রাখার চিন্তা ভাবনা চলছে, যেটা করাও অসম্ভব ব্যাপার একটা। এসবিডির খুব বাই প্রেশার, খুব মানে উপরে ওঠার খুব সম্ভাবনা আছে আর কি। এসবিডি আমি প্রেডিকশন করেছিলাম $10 যাবে, $10 তো ছাড়িয়ে গেছিল, 11-12 ডলার। 13 তারিখের পরে মোস্ট প্রবাবলি পজিটিভ নিউজ আসবে, অর্থাৎ এসবিটিটাকে শুধুমাত্র আপবিটে না রেখে আরো অনেক এক্সচেঞ্জার আসলে আপবিটের কাছে ম্যাক্সিমাম কয়েনটা থেকে গেছে এসবিটির, সেই কারণে আউটসাইড মার্কেট চালানো বলে একটা জিনিস থাকে, মার্কেট মেকার। পুশের পিছনে কত খরচ হয় আপনারা তো ক্লিয়ার ধারণা নেই, ছোট্ট একটা ধারণা দিচ্ছি। একটা লিস্টিং করতে সাধারণত $1 থেকে $1.5 লাখ খরচ হয় যে কোনো সিএক্স মার্কেটে লিস্টিং এর জন্য। আর সেটা সিএক্স মার্কেট মেনটেন করার জন্য মান্থলি সাধারণত $6,500 থেকে $10,000 খরচ হয় প্রতি মাসে। একে বলে বলে মার্কেট মেকার। এই মার্কেট মেকার একটা চার্জ থাকে বিশাল, এবং এই মার্কেট মেকারের জন্য আবার একটা কি থাকে, একটা লিকুইডিটি প্রোভাইড করতে হয়। লিকুইডিটিটা আবার প্রতিটা সিএক্স এর জন্য $1,60,000 $80,000 এরকম করে লিকুইডিটি দেওয়া লাগে। এই লিকুইডিটিটা কম থাকলে তখন আর ভলিউম কমে যায়। তা এসবিডির লিকুইডিটি ম্যাক্সিমাম 99% লিকুইডিটি হলো আপবিটের কাছে। এই কারণে ওটাকে বাইরের কোনো মার্কেটে আমি লিকুইডিটি দিতে পারছি না, তাহলে আমি কি করে অন্য সিএক্স লিস্ট করাবো? সেক্ষেত্রে জাস্টিনসন একটা সমাধান আনতে পারে যে মাল্টি চেইনে ইনভলভ করা, অর্থাৎ এসবিডিকে ট্রনেও ইমপ্লিমেন্ট করা। তা সেটা যদি করতে পারে, ট্রনে যদি মিন্ট করতে পারে এসবিডি, তাহলে কিন্তু এসবিডি একটা ভাস্টলি ট্রেডেবল, অর্থাৎ বিভিন্ন জায়গায় অ্যাসেট ট্রেড করা সম্ভব হবে। এই কারণে তখন একটা এসবিডির একটা স্ট্রং একটা পজিশন আসবে। ঠিক আছে, কয়েন কিনে কোনোদিন কোনো কয়েনের দাম বাড়ানো যায় না রে ভাই। আপনি কিনবেন আর একজন দাম করবে, এটা হচ্ছে নিয়ম। কয়েন টিকে থাকতে গেলে কয়েনের চাই ইউটিলিটি, কয়েনের চাই রিয়েল টাইম ইউজেস, কয়েনের পিছনে দরকার মাস্টার প্ল্যান, মানে দিন আর থাকা প্রচুর টাকা। পুশের পিছনে আমার খরচ হয়েছে এই অবধি মনে হয়, এটা আমাদের টিম $1.4 মিলিয়ন মনে হয়, $14 লাখ খরচ হয়েছে। এই এত খরচের কি হয়েছে? কয়েন কিনে খরচ করেছি নাকি আমরা? তা না, এটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপরে ইসের নানা রকম যে এগ্রিমেন্ট, বিভিন্ন সাইটের সাথে বিভিন্ন কোম্পানির সাথে এগ্রিমেন্ট, আর হলো ম্যাক্সিমাম টাকা গেছে লিস্টিং লিকুইডিটি। গডবিট ছিল আমাদের ফার্স্ট লিকুইডিটি প্রোভাইডার, এই পার্টনার গডবিট। তাদের কাছে মানে আমাদের $70-80,000 আটকা পড়ে গেছে, এখনো পাইনি।
ওই যে প্রথম দিকে আমাদের তো আসলে পুশের একটা বড় ইয়েটা মিস করে গেছি আসলে, সুযোগ। পুশটা যখন এমএক্সি তে লিস্ট করা হয় সেই সময় রূপক দ্রুত 50-60 লাখ সেল দিয়ে দেয় যেদিন লিস্ট হয়েছিল, তাতে মার্কেটটা উঠতে পারেনি। তার পরের দিন হলো গডবিট ফেল হয় এবং গডবিটে এই আমেরিকার এফবিআই সংস্থা ওদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করে এবং ওরা সব সার্ভিস অফ করে দেয়। এই যে বড় ধাক্কা পুশের ছিল, এই ধাক্কাটা আমরা আমাদের সামলাতে বিশাল কষ্ট হয়ে গেছে। আর তারপরে ছিল ম্যাসিভ সেল, রূপক অ্যান্ড অ্যাসোসিয়েটস একটা বড় আকারে সেল দিয়ে গেছে। মানে আমার কথা ছিল ভাই আমি পাম্প ডাম্প আমি করবো না, ন্যাচারালি যেটা হবে ওয়েতে যদি কোনো কয়েন উপরে ওঠে সে কয়েন টিকে থাকে বছরের পর বছর টিকে থাকে, কিন্তু যদি কৃত্রিম ভাবে ম্যানিপুলেটেড কোনো প্রাইস মুভমেন্ট হয় সেই প্রাইসটা টেকে না। কদিন আগেও মানে ফান পাম্পের একটা কি কয়েন খুব জনপ্রিয় ছিল, নামটা মনে নেই আমার, মুন কয়েন নাকি, বিশাল দাম বেড়েছিল, এখন তার 80% প্রাইস ফস হয়ে গেছে। এটা হয় যদি মার্কেটের যদি মানে ইন্টেনশনালি পাম্পিং করা হয়, ম্যানিপুলেশন করা হয়, সেটা টেকে না কখন। এটা হচ্ছে কথা। তা এটা একটা ইউটিলিটি টোকেন, অলরেডি আপনার এবিবি ইকুইটেশন যারা স্টেক করেছেন এই মুহূর্তে 3,66,00,000 না কত জন পুশ স্টেক করা আছে এবিবি ইকুইটেশনে দেখলাম, সেখান থেকে একটা বোনাস বোর্ড পাচ্ছেন আপনার এবিবি ইকুইটেশন থেকে। আর ভবিষ্যতে তো পুরো মোটামুটি আমাদের এবিবি নেটওয়ার্ক পুরো মানে যতগুলো কমিউনিটি আছে সবগুলোই এনার্জি লাগবে, আপনাদের রিসার্চ করা লাগবে, একটু হিন্ট দিয়ে দিলাম। এনার্জি পুশ দিয়ে এনার্জি পুশ ই পুশ নামে একটা জিনিস কিনতে পারবেন আপনারা। ওয়ান পুশ ইজ ইকুয়াল টু ওয়ান ই পুশ, এটা স্ট্যাটিক। তো এক পুশ মান অল টাইম এক ই পুশ এনার্জি পুশ থাকবেই অল টাইম। এটা কখনো নলসল হবে না। এই ই পুশ রিসার্চ করে, অর্থাৎ আপনার মোবাইলে যখন রিসার্চ করেন এই রিসার্চ করে করে আপনাদের যাবতীয় এস্টিমেটের কিউরেশন নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ আপনি 100 টাকা ঢুকলেন, আপনার ভোট পেতে থাকলেন, তার 10% মতো এনার্জি কস্ট কনজাম্পশন হতে থাকবে। এরকম একটা সিস্টেম আছে যেটা মনে হয় আমাদের মিটিং ছিল আজকে, এই শেষের পরে মিটিং শুরু হবে। তা আপনাকে একটা মেনশন করছে, একটু দেখলে ভালো হয়। কোন জায়গায় মেনশন করা? পুষে দেখেন। মডারেশন প্যানেল? না, পুষে দেখেন আপনি। না ঠিক আছে, ওটা সমস্যা নেই। দাদা আমরা কি কন্টিনিউ করব? হ্যাঁ 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 থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য। আর ওয়েল যারা দাদার কথাগুলো শুনেছেন ইতিমধ্যেই কিন্তু সবাই কিন্তু বিষয়টা কিন্তু কিছুটা হলেও কিন্তু ক্লিয়ার হয়েছেন। তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে উম এখন হচ্ছে সেই সময় যখন আপনারা হচ্ছে কুইজ খেলবেন। তো কুইজের জন্য ডাকছি আরিফ ভাই, হাফিজ ভাই, সিয়াম ভাই আর হচ্ছে কিংপ্রস ভাই আর হচ্ছে সুমন ভাই। তো আপনারা কুইজ খেলুন আর পয়সা জিতে নিন। জি ধন্যবাদ সবাই। আমাদের প্রথম কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। বাংলাদেশের জনক কে?
পরের উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্বিতীয় কোয়েশ্চেন আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। সার কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1985 সাল। এতে কোয়েশ্চেন আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গীতিকার কে? সঠিক উত্তর হচ্ছে গোবিন্দ হালদার। What are the some advantage of implementing enterprise blockchain? Answer 4. So, এটা ছিল আমাদের পক্ষ থেকে কুইজ। বানর শ্রেণীর প্রাণীর পরে আর কোন প্রাণীর সাথে মানুষের ডিএনএ 90% উপরে মিল? না, বানর শ্রেণীর বলে দিয়েছে, তো অনুমান তো হবে না। বানর শ্রেণীর শিম্পাঞ্জি, গরিলা সব বানর শ্রেণী। বানর শ্রেণী প্রাণী বাদে আর কোন প্রাণীর সাথে মানুষের ডিএনএ 90% উপরে মিল? অনেকদিন আগে আমি পোস্ট করেছিলাম তো এই নিয়ে।
আপনারা ভুলে গেছেন বা পড়েননি, পড়েন না তো পড়লে জানা যায় অনেক কিছু। ওরাং ওটাঙ্গ বানর শ্রেণী প্রাণী, ভালুগুলো কুকুর শ্রেণীর প্রাণী। না না, ডলফিন হবে না। ডলফিনের বলছে বুদ্ধিমত্তা বেশি, মানুষের পরেই সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী। এটা সঠিক উত্তর হলো ক্যাট, বিড়াল, পুষ। বিড়ালের সাথে আশ্চর্যজনক ভাবে আমাদের ডিএনএ এত কল্পনাতীত, 90% এর উপরে মিল দিয়ে। এটা তো আমি একটা বিবর্তন নিয়ে একটা ধারাবাহিক লেখা লিখছিলাম, তো পরে তো আর কন্টিনিউ করিনি। 16টা না 17টা পর্ব লিখেছিলাম বিবর্তন নিয়ে, তারপরে আর ওখানে লিখেছিলাম। দাদা ক্যাট কেউ দেয়নি। ডোমেস্টিক ক্যাট, ওয়াইল্ড ক্যাট না। আমাদের গৃহপালিত যে বিড়াল, তাদের সাথে আমাদের ডিএনএ আশ্চর্যজনক মিল আছে। দাদা ইঁদুরের সাথেও থাকার কথা না? ইঁদুরের সাথে ব্যাপারটা আমি জানি না, কারণ পড়াশোনা করতে হবে আমার তো। মোস্ট প্রবাবলি, কিন্তু একটা মজার ব্যাপার হলো যে বিবর্তনবাদে কিন্তু বলাই আছে যে সকল স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব একরকম ইঁদুর জাতীয় স্তন্যপায়ী প্রাণী থেকে। জি দাদা, ডাইনোসরের পতনের পর থেকে। ডাইনোসর ছিল উভচর শ্রেণী বা সরীসৃপ শ্রেণীর প্রাণী ছিল ডাইনোসর। গিরিগিটি, অধিকায় গিরিগিটি বলা হতো। জি দাদা, এটা কেউ আর পারেনি। একটা এটা পারতো যদি পড়াশোনা করতো সবাই। নিজেও পড়াশোনার সময় পাই না আমি এখন, সবচাইতে কম পড়াশোনা করি আমি। অথচ এক সময় চোখটা তো নষ্ট হয়ে গেল পড়তে পড়তে আমার। ভুলেও যাই, এখন অনেক কিছু ভুলে গেছি। সহজ কোশ্চেন করি। ছোটবেলা থেকে আপনারা সিডি, ডিভিডি, ডিস্ক এসব দেখে বড় হয়েছেন, তো এখানে এখন কথা হলো যে এক কথায় বলতে হবে যে সিডি বা ডিভিডিতে তথ্যগুলো কিভাবে স্টোর করা থাকে, মানে গান, ছবি বলুন, ভিডিও টিডিও, এগুলো কিভাবে স্টোর করা থাকে এক লাইনে বলতে হবে। সহজ একটা কথা দিয়ে বলা যায়। আমি আমি জাস্ট একটা ওয়ার্ড দিয়ে উত্তর দিয়ে দেবো। চৌম্বক প্রক্রিয়া কখনোই না। সিডি ডিভিতে কোনো চুম্বকের কোনো ব্যাপার নেই। এটা হলো টেপ টেপ মেমোরি টেপ টেপ যেগুলো আছে সেগুলো তো চৌম্বক প্রক্রিয়া থাকে। অপটিক্যাল স্টোরেজ তো কাছাকাছি গেছে, কিন্তু সহজ কথা বলতে হবে। বানটা অনেকটাই প্রায় 90% কাছে চলে গেছে, মানে গেছে আসলে, কিন্তু মানে একদম বলেছিলাম সহজ একদম। স্টপ হয়ে গেছে। ফুটো, সঠিক উত্তর হবে ফুটো। হ্যাঁ, একটা অগভীর ফুটো, একটা গভীর ফুটো, এই ফুটো দিয়ে এসে সব তথ্য স্টোর করা হয়। অগভীর ফুটোটাকে ধরা হয় 1, আর গভীর ফুটোটাকে ধরা হয় 0 বাইনারি সিস্টেমে। আর এই ফুটোগুলো করা হয় লেজার রশ্মি দিয়ে। সেজন্য বান বললো, বান অনেকটা কাছাকাছি গেছে বললাম। অপটিক্যাল স্টোরেজ এটা অনেকটা কাছাকাছি গেছে, কিন্তু একটা ওয়ার্ড দিয়ে বলে দিয়েছে হয়তো ফুটো। ফুটোর কত গুরুত্ব দেখেছেন? দাদা তাহলে তো কেউ উইনার হয়নি এই কুইজে। তারপরে কটা বললাম আর কটা হলো? দুটা ধরেছেন দাদা, একটা উইনার পাইনি আমরা। একটা সহজ ধরি। মানুষের প্রজাতির নাম তো আপনারা জানেন, হোমোস্যাপিয়েন্স। এখন বলতে হবে যে মানুষের এই প্রজাতির সবচেয়ে নিকটতম প্রজাতি কোনটি? হোমো মানে জেনাস হোমো, স্পিসিসটা জাস্ট আলাদা। হোমো ইরেক্টাস বলা হতো কারণ ওরা আসলে খাড়া ভাবে হাঁটতে পারতো, এজন্য বলা হতো হোমো ইরেক্টাস। কিন্তু হোমো ইরেক্টাসের পরে আরো কিছু প্রজাতি আসে যারা অনেকটা কাছে, মানে বলেছে সবচাইতে কাছে কাছে ডিএনএ এর মিল সবচাইতে বেশি কাছে। আরে শিম্পাঞ্জি, বানর তো এরা তো মানুষ না, এরা তো আলাদা প্রাইমেটস। এদের বর্গ হলো প্রাইমেটস, অর্থাৎ যারা আঁকড়ে ধরতে পারে, প্রাইমেটস বর্গ সব। হ্যাঁ, শ্যাম সুন্দর অনেকটা পেরেই গেছে, মানে অনেকটা না, মানে হোমো নিয়ান্ডারথাল, বানানো একটু ভুল আছে সেজন্য বললাম। সঠিক উত্তর হবে হোমো নিয়ান্ডারথাল।
এই এই প্রাণী এই মানুষের এই প্রজাতির সাথে আমাদের সবচাইতে বেশি মিল, মানে জেনেটিক্যালি সবচাইতে বেশি মিল। এই মজার ব্যাপার হচ্ছে হোমো নিয়ান্ডারথালের মানুষের সাথে সাথে হোমো স্যাপিয়েন্সও ছিল, এক্সিস্ট করতো একই সাথে। তো হোমো স্যাপিয়েন্সদের অস্ত্র শস্ত্র এত বেশি উন্নত মানের ছিল যে বেচারাদের না খাইয়ে মেরে মেরে ফেলে একদম। হোমো নিয়ান্ডারথালরা বিলুপ্ত হয়ে যায়, হতে বাধ্য হয়ে যায় আসলে। হোমো সাপিয়েন্সদের সাথে পেরে ওঠে না কম্পিটিশনে কখনো। জি দাদা, তাহলে শ্যামসুন্দরকে উইনার নিয়ে নিচ্ছি দাদা। বায়োলজি ছিল সবচেয়ে বোরিং সাবজেক্ট আমার লাইফে, বায়োলজি আর কেমিস্ট্রি সবচেয়ে বেশি ফাঁকি দিয়ে গেছে। কেমিস্ট্রি তো ভয়ঙ্কর লাগতো আমার কাছে, আর বাবা আবার ক্লাসে কেমিস্ট্রি করাতো, এই আর একটা যন্ত্রণা ছিল আমার। নাইনে না বাবা ফিজিক্স পড়াতো আর 10-এ মানে কেমিস্ট্রি নিত, দুই জায়গাতে আমি চাপে থাকতাম খুব। এবার ইয়েকে আপনারা কি সবাই মোটামুটি ইয়ে পারেন, ওই ব্যাঙের পৌষ্টিক তন্ত্র তো একদম কমান, এটা মনে হয় সবারই মনে আছে এটা। আমার তো এখনো মনে হয় একটু একটু দেখলে একবার রাখতে পারবো, প্রায় মুখস্থ করে নিয়েছিলাম নাকি। হুম, তাহলে আমি সেই বায়োলজির থেকে একটা বলি, সাইন্টিফিক, এটা আপনারা কম বেশি সবাই মুখস্থ করেছেন লাইফে, সাইন্টিফিক নেম গুলো। সেখান থেকে একটা ধরি কি ধরা যায়, ফুল, কি ধরবো, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম বলেন তো কেউ, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কি? হিলসা হিলসা। বাংলাদেশের বাংলাদেশের জাতীয় মাছ, এইখানেই ভুল করবে অধিকাংশ মানুষ আমি জানি। হিলসা ইলিশা দেবে অনেকটা, হিলসা ইলিশাটা সঠিক জাত না, বাংলাদেশের জাতীয় মাছ যেটা সেটা বলতে হবে। কাতলার বৈজ্ঞানিক নাম আছে কাতলা, টেনুলাসা ইলিশা। গোপ্র সাপে ছিল যেন কি নাজা না কি ছিল। রোজা সাইনেন্সিস কিসের বৈজ্ঞানিক নাম বলতে পারবেন কেউ? জবা ফুল। ওরাইজা সেটিভা ছিল ধান। ঠিক আছে, সাহিত্য থেকে তাহলে একটা করে শেষ করে দিতে, তাহলে রাত হয়ে যাচ্ছে। তিতাস একটি নদীর নাম কার লেখা? বিখ্যাত একটা উপন্যাস। আন্দাজে ডিল মেরেছে তিতিরানি, আপনি আন্দাজে ডিল মেরেছেন, হবে না। জহির রায়হানের তো না, এটা হবেই না। যিনি লিখেছেন ইনি নিজেই ছিলেন জেলে সন্তান ছিলেন, তার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকেই এই বিখ্যাত উপন্যাসটা লেখা। এবং সাধারণত উনি দুটো না তিনটে মনে হয় খুব সম্ভবত, একটা উপন্যাস আর দুটো মনে গল্প এরকম কি লিখে গেছেন, বা একটা উপন্যাস, এর বেশি সাহিত্যকর্ম নেই তার, কিন্তু এই একটাই তাকে অমর করে দিয়েছে। অদ্বৈত মল্ল বর্মন, মূল্য হবে না, মল্ল, অদ্বৈত মল্ল বর্মন, ইনি হলেন সেই তিতাস একটি নদীর নামের রচয়িতা। পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, এগুলো একই সাথে উচ্চারিত হয়। পদ্মা নদীর মাঝি তো আমাদের বিখ্যাত, বলুন তো কে কার লেখা? এটা যে পারবে না বুঝতে তার অবস্থা খারাপ। কদিন আগে আমি বলেছি যে একটা ছোট গল্পের কথা বলেছিলাম, যে ছোট গল্পটার নাম ছিল প্রাগৈতিহাসিক লেখক ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। একটা মানে ছোট গল্প, কিন্তু এটা অসম্ভব জনপ্রিয় এবং
শতবর্ষের সেরা গল্পগুলোর ভিতরে একটা অন্যতম। সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। ওটা কে পেরেছে? অদ্বৈত মল্লবর্মন। দাদা এটা সবার আগে দিয়েছে মহিন আহমেদ। ঠিক আছে, বানানটা ঠিক আছে দেখবেন, দেখে নেবেন। জি দাদা ইংরেজিতে লিখছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে কুইজ খেলছিলেন তাদের সবাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি হাফিজ ভাই, সুমন ভাই, আরিফ ভাই এবং সিয়াম ভাই, কিংপ্রজ ভাই এবং সঙ্গে দাদাকে আমাদের সবাইকে একটু বাড়তি জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য এবং বাড়তি কুইজ দেওয়ার জন্য। বেশ জমে উঠেছিল সেশনটা। এখন হচ্ছে মূল কথায় আসি। এখন হচ্ছে আ সুপার একটি অ্যানাউন্সমেন্ট হবে। যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় উইঙ্কলেস দা এক্সিকিউটিভ অ্যাডমিন। টায়ার 1 এ আছেন মহিন আহমেদ, সেলিনা 75, জান্নাতুল 01, ইমন 42, সুমন 09, ইসরাত মিম, এজিএস আজিম, পূর্ণিমা 14, তানিয়া 69, শহীদ 540, শামসুন নাহার, টিএ সোনিয়া, ফাতেমা 001, পলাশ 123, নিলাম সামন্ত, কৌশিক চক 123, জামাল 7, শিমুল আক্তার, মাহফুজুর নীলা, এনরকি 71। টায়ার 2 তে আছেন জনি প্রিন্স, রিপন 40, ইমরান হাসান, বিডি ওম্যান, মুস্তাফিজুর 001, রিয়াদ X2, হীরামণি, সাইমা আক্তার, তানহা 001, মোহাম্মদ 786, অঙ্কন, পারুল 19, কাজী রায়হান, মাকসুদা কাউসার, আয়ান 001, হায়দার ইমতিয়াজ। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন বৃষ্টি 1, পৃথি রানী, রায়ান 111, বিজয় 1, সেলিনা সাথী 1, কিবরিয়া 001, এফ এ সানিয়া, শাপলা দত্ত, গ্রিন 015, নিলয় মজুমদার, নেবলু 123, নাজমুল 01, মাহফুজুর 888। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3 তে। সো ওয়েল, এখন কিন্তু সেই সময় যখন হবে এন্টারটেইনমেন্ট